বিধানসভার পর এবার লোকসভায় জোট বাঁধছেন তৃণমূলের বেসুরোরা। লোকসভায় তৃণমূলের বেসুরোদের আলাদা ব্লক, বেসুরোদের একজোট করতে উদ্যোগী 2 সাংসদ, 19 জন বেসুরো। এই সাংসদদের একজোট করার উদ্যোগ এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দলনেতা হতে পারেন এই বেসুরোদের কেউই। বিধানসভার পর এবার লোকসভায় জোট বাঁধছেন তৃণমূলের বেসুরোরা। লোকসভায় তৃণমূলের বেসুরোদের আলাদা ব্লক আর বেসুরোদের একজোট করতে উদ্যোগী 2 সাংসদ, 19 জন বেসুরো সাংসদদের একজোট করার উদ্যোগ। এবার লোকসভাতে বেসুরোরা একজোট হওয়া শুরু করেছে, যেটা আমাদের কাছে খবর আসছে, এবং এই একজোট হওয়ার পেছনে 2 জন সাংসদ রয়েছে। 2 জন সাংসদ ইতিমধ্যেই বিভিন্ন অন্যান্য যারা সাংসদ রয়েছে তাদের সঙ্গে কথা বলছে, এবং সামনের সপ্তাহেই একটা কোনো ঘোষণা বা সামনের সপ্তাহেই তারা কোনো একটা পদক্ষেপ নিতে পারে, যেটা আমরা জানতে পারছি। এবং আমরা একবার মনে করিয়ে দিই যে তৃণমূল কংগ্রেসের 2024-এ তখন যারা জেতে লোকসভায় তাদের 29 জন এমপি তারা পেয়েছিলেন। তার মধ্যে বসিরহাটের একজন এমপি তিনি মারা যান, ফলে এখন 28 জন এমপি রয়েছে, এবং এই 28 জনের এমপির মধ্যে যদি 2/3 দেখতে হয় তাহলে 19 জন এমপি যদি একসাথে হন এবং তারা একজোট বেঁধে তারা যদি অধ্যক্ষর কাছে গিয়ে এই চিঠি দেন যে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভা দলের দলনেতা মনে করছে না এবং তাদের দলনেতা বদলে দেওয়া হোক, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি লোকসভাতেও একই পরিস্থিতি হতে পারে যা বিধানসভায় হয়েছে। এবং দুজন সাংসদ, তার মধ্যে একজন বেসুরো হয়ে ইতিমধ্যেই ফেসবুক এবং অন্যান্য জায়গায় পোস্ট করতে শুরু করেছেন, কয়েকটা পদ ছেড়ে দিয়েছেন, এবং আরও একজন সাংসদ তিনি এই 2 জন এই বিষয়ে রয়েছে। যদিও এই সমস্ত বিষয়টা তারা কেউই মুখ খুলতে চাইছে না, কিন্তু 2 জন খুবই নামকরা, একজন সাংসদ খুবই বর্ষিয়ান সাংসদ, অন্যজন সাংসদ নতুন সাংসদ কিন্তু খুব নামকরা সাংসদ, এমনটাই আমরা জানতে পাচ্ছি। একেবারে কমলিকার সঙ্গে থাকো। আর আমাদের অপর প্রতিনিধি অর্থাৎ আবির ঘোষাল রয়েছে, সরাসরি আবিরের কাছে চলে যাব। আবির, লোকসভায় কবের মধ্যে তাহলে বেসুরোরা একদল হবে? দেখো, কমলিকাদি যেটা বলছিল সেটা একেবারেই আলোচনার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, এবং ইতিমধ্যে দিল্লিতে রাজনৈতিক মহলে গোটা বিষয়টিকে নিয়ে শোরগোল পড়েও গেছে। গত 2 দিন ধরে যে সংসদীয় দলের মধ্যে আভ্যন্তরীণ যে একটা দূরত্ব তৈরি হয়ে গিয়েছে, এই বিষয়টি তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কানেও পৌঁছেছে। যদিও তারা এই বিষয় নিয়ে সরাসরি কোনো মন্তব্য করতে চাইছে না বা বলা ভালো, তারা বোঝানোর চেষ্টা করছে যে কোথাও এই ধরনের কোনো ঘটনা ঘটছে না। তবে এখনো পর্যন্ত যা খবর সেটা হচ্ছে যে 8ই জুন কোনো একটি পদক্ষেপ তাদের তরফ থেকে নেওয়া হতে পারে। কিন্তু 8ই জুন কেন তারা এই পদক্ষেপটা নিতে চান, তার কারণ হচ্ছে সেদিনকে INDI এর একটা বৈঠক রয়েছে, এবং সূত্রের খবর সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা দুজনেই যোগ দেবেন, এবং তাদের দলের একাধিক সাংসদদেরকেও তারা সেখানে উপস্থিত থাকতে বলেছেন। এই দিনকে দাঁড়িয়ে যারা বিদ্রোহী সাংসদ হতে চলেছেন তারাও সেদিনকে পাল্টা দলের বিরুদ্ধে গিয়ে তারা সেদিনকে কোনো একটি বৈঠক আলাদা করে তাদের কি বক্তব্য বা তারা কি ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছেন সেটা তারা জানাতে চান। এটা যদি তারা জানাতে পারেন তাহলে জাতীয় রাজনীতিতে তাদের কি বক্তব্য সেটাকে তুলে ধরাটা তাদের পক্ষে অনেকটা সহজ হবে, কারণ প্রচারের আলোতে সেটা থাকবে। আর দ্বিতীয়ত হচ্ছে, এর আগে আমরা দেখেছিলাম যে রাজ্যসভাতে তৃণমূল কংগ্রেসকে একবার ভয়ঙ্কর বিব্রত অবস্থার সম্মুখীন হতে হয়েছিল, যখন দীনেশ ত্রিবেদী তিনি যখন তার রাজ্যসভার সদস্য পদ তৃণমূল কংগ্রেস থেকেও তিনি যখন সরে যান, তিনি তখন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিষোদ্গার করে তিনি সরে গিয়েছিলেন। এবং অনেকেই বলেন তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে যে বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেসের একাধিক নেতারা বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক ক্ষেত্রের বাইরে বেরিয়ে বিভিন্ন সময় আক্রমণ প্রতি আক্রমণের কথা বলেছেন। কিন্তু এই ধরনের সংসদের কক্ষে দাঁড়িয়ে, ফ্লোরের মধ্যে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধচারণ করে আক্রমণাত্মক কথা বলে কাউকে বলতে দেখতে পাওয়া যায়নি। ফলে সেদিক থেকে দেখতে গেলে 8 তারিখের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সূত্রের খবর ইতিমধ্যেই গত 2 দিন ধরে আলাদা করে 6 জন 7 জন করে বৈঠক করেছেন, তারা একে অপরের সঙ্গে মত বিনিময় করেছেন, আলোচনা চালিয়ে যাচ্ছেন। তো এদের তরফ থেকে একটা বড় অংশ তারা 8 তারিখে কোনো একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন, এমনটাই সূত্রের খবর। একেবারে। আর এই বিষয় নিয়ে আমরা সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি মৈত্রেয়ী রয়েছে নয়াদিল্লি থেকে, সরাসরি চলে যাব মৈত্রেয়ীর কাছে। মৈত্রেয়ী, বেসুরোদের এই মুহূর্তে দিল্লিতে ঠিক কতটা তৎপরতা দেখছো? দেখো,
দিল্লিতে ইতিমধ্যেই বেশ কিছু সাংসদ তারাও এসে পৌঁছে গিয়েছেন এবং তাদের মধ্যে অনেকেই কিন্তু নিজেদের মধ্যে বৈঠক করছেন। তার মধ্যে লোকসভার সাংসদরা রয়েছেন এবং আমরা যেটা জানতে পারছি তার মধ্যে নবাগত সাংসদরা যেরকম রয়েছেন, একেবারে 2024-এর নির্বাচনেই যারা প্রথম সাংসদ হয়েছেন এরকম কিছু সাংসদ তারা রয়েছেন। তবে প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে স্পিকটি নট হয়ে রয়েছেন, তারা প্রকাশ্যে কোনো মুখ খুলছেন না। তবে তাদের মধ্যে অনেকেরই কিন্তু যেটা তারা যখন তাদের সাথে কথা হচ্ছে তারা দিল্লিতে আছেন বলে স্বীকার করলেও তারা দলের সঙ্গে বা অন্য কোনো রকমের বৈঠক হচ্ছে কিনা সে বিষয়টা তারা স্বীকার করছেন না। কিন্তু আমরা বিভিন্ন সূত্র মারফত যেটা জানতে পারছি যে তাদের মধ্যে ইতিমধ্যেই কিন্তু বৈঠক চলছে এবং আগামী সপ্তাহে একটা বড়সড় পদক্ষেপের পথে তারা এগোচ্ছেন। ইতিমধ্যেই আমরা যেটা জানতে পারছি যে এক প্রবীণ সাংসদ, এক সিনিয়র সাংসদ তিনি দিল্লি আসছেন এবং আজকে বিজেপির এক শীর্ষস্থানীয় নেতার সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে, তেমনটাও কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। যদিও সরাসরিভাবে কিন্তু তারা কেউই গোটা বিষয়টি তারা স্পষ্ট করছে না, তারা এটা মানছেন যে তাদের অনেক সাংসদরাই কিন্তু এরকমটাও জানাচ্ছেন যে তাদের কাছে ফোন আসছে, তারা কথা বলছেন, তবে এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত তারা নেননি, এরকমই কিছু সাংসদের বক্তব্য। দিল্লিতে অন্ততপক্ষে 10 থেকে 12 জন সাংসদ এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের রয়েছেন বলে আমরা জানতে পারছি। তাদের মধ্যে অধিকাংশই কিন্তু লোকসভার সাংসদ এবং তারাই নিজেদের মধ্যে আলোচনা করছেন এবং তারা পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে আমরা জানতে পারছি। যদিও রাজ্যসভার সাংসদ মেনকা গুরুস্বামীর সঙ্গে আমাদের আজকে কথা হয়, তিনি স্পষ্ট করে দিয়েছেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন এবং একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন যে রাজ্যসভার প্রায় সমস্ত সাংসদরা এককাট্টা রয়েছেন এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গেই রয়েছেন। ফলে এই ভাঙন শুধু লোকসভা স্তরে সীমাবদ্ধ থাকবে নাকি এই ভাঙন গিয়ে দাঁড়াবে রাজ্যসভা অর্থাৎ উচ্চকক্ষেও, সেটা আমাদের নজরে রাখতে হবে এবং আগামী সপ্তাহে কিন্তু বড়সড় পরিবর্তন সেটা দেখা যেতে পারে। এবং খুব ইন্টারেস্টিংলি আগামীকালই দিল্লিতে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবার তাদের ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেওয়ার কথা এবং যেটা আমরা শুনতে পাচ্ছি যে সোমবারের মধ্যেই লোকসভার যারা একেবারে অনেক ধন্যবাদ মৈত্রেয়ী। লোকসভায় জোট বাঁধছে তৃণমূল, বলা যায় নব তৃণমূল। বিধানসভার পর তাহলে কি এবার লোকসভায় দলনেতার পদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যেতে চলেছে? লোকসভায় তৃণমূলের বেসুরোরা জোট বেঁধে আগামী দিনে কি হতে পারে? শ্রমিক ভট্টাচার্য যথেষ্ট ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। তৃণমূল কংগ্রেস ভাঙারই ছিল, মতাদর্শবিহীন, লক্ষ্যভ্রষ্ট একটা তথাকথিত জনগোষ্ঠী যা রাজনৈতিক দল বলে মানুষের সামনে পরিচয় দিত। তারা তো ভাঙবেই, কিন্তু যেভাবে তৃণমূল ভাঙছে কিন্তু এবড়ো খেবড়ো করে ভাঙা। তৃণমূল ভেঙে তৈরি হওয়া নব তৃণমূল। বিধানসভার যে ছবি আমরা দেখেছিলাম তারপরেই সম্ভাবনা জোরালো হচ্ছিল যে একইভাবে কি লোকসভাতেও জোট বাঁধবেন এই বেসুরোরা। বুধবার আমরা বলেছিলাম পিকচার আভি বাকি হ্যায়। মাথায় রাখতে হবে, লোকসভায় যদি তৃণমূলের এই যারা নব তৃণমূল তারা যদি 2/3 সাংসদের সমর্থন জোগাড় করতে পারে, অর্থাৎ 20 জন সাংসদ যদি এদের দিকে চলে আসে, তাহলে কি হবে? তাহলে যেটা হবে, বিধানসভায় যেমন শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা হতে পারলেন না, তেমনি বিরোধী দলনেতা হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তেমনি লোকসভায় এই নব তৃণমূলেরই কেউ লোকসভায় তৃণমূলের দলনেতা নির্বাচিত হবেন এবং লোকসভায় এখন তৃণমূলের যিনি দলনেতা সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে কিন্তু ওই পদ আর থাকবে না। এর পরের যেটা প্রশ্ন সেটা হচ্ছে মহারাষ্ট্র মডেল। সেটা হচ্ছে আমরা 2-3 দিন ধরেই সবার আগে থেকেই বলছি যে এই রাজ্যে কি এবার মহারাষ্ট্র মডেল দেখা যাচ্ছে। সেই মহারাষ্ট্র মডেলে কি ঘটেছিল? মহারাষ্ট্র মডেলে যেটা হয়েছিল যে 2টি আঞ্চলিক দল ভেঙে গেছিল। শিবসেনার মুখ ছিলেন, নেতা ছিলেন উদ্ধব ঠাকরে, তারপর দেখা গেল দলটা ভেঙে গেল, শিবসেনা একনাথ শিন্ডের হাতে ক্ষমতা চলে গেল। ঠিক একইভাবে এনসিপিও তো কিন্তু ভেঙেছিল। এনসিপির মুখ ছিলেন, মাথা ছিলেন শরদ পাওয়ার, সেই এনসিপি ভেঙে দুই ভাই হয়ে গেল এবং শরদ পাওয়ারের থেকে ক্ষমতা চলে গেল তার ভাইপো অজিত পাওয়ারের হাতে। এই মহারাষ্ট্র মডেলই এবার বাংলায় হতে চলেছে বলে মনে করা হচ্ছে। লোকসভাতেও যদি নব তৃণমূলের কাছেই সংখ্যাগরিষ্ঠতা চলে যায় তাহলে এই দলের নাম এবং প্রতীকের ভবিষ্যৎ কি হবে?
সবারই প্রশ্ন, তৃণমূল দলটা কি থাকবে? মমতার হাতে কি তৃণমূল দলের নামটাই, যে তৃণমূল এই নামটা থাকবে? তৃণমূলের যে প্রতীক জোড়াফুল, এইটা কি থাকবে মমতার হাতে, নাকি এটাও তিনি হারাবেন? এটা কিন্তু শুধুমাত্র টুঠার সাংসদ একসঙ্গে হলেই হবে না। আচ্ছা, কেন বলছি? প্রথমে কি হচ্ছে যে বিধানসভায় 2/3 বিধায়ক এক জায়গায় হলো, নব তৃণমূল বিরোধী দলনেতা হয়ে গেল। তার সঙ্গে এবার যদি ধরে নিই লোকসভাতেও এমনটা ঘটলো, সেখানেও হলো। এরপর যদি দলের নাম এবং প্রতীক পেতে হয়, একই প্রতীক, মানে নামটা হবে তৃণমূল এবং প্রতীক হবে জোড়াফুল, এটা যদি এই নব তৃণমূলকে পেতে হয়, তাহলে তাদের নির্বাচন কমিশনের কাছে যেতে হবে, গিয়ে আর্জি জানাতে হবে, তাদের বলতে হবে যে আমাদের সঙ্গেই সংখ্যাগরিষ্ঠ জনপ্রতিনিধি অর্থাৎ বিধায়ক, সাংসদ, তারপর কাউন্সিলর এরা রয়েছেন, দলের যারা দায়িত্বপ্রাপ্ত পদাধিকারী নেতা তারা রয়েছেন, এবং সর্বস্তরেই দেখা যাচ্ছে দলের যারা নেতারা কাজকর্ম করেন তাদের সমর্থন তাদের সঙ্গে রয়েছে। এইটা যখন নির্বাচন কমিশনের কাছে তারা দাবি করবেন, নির্বাচন কমিশন সেই তাদের দাবির সপক্ষে নথি দেখবেন, সই দেখবেন, এবং এটাও দেখবেন তৃণমূলের যে সংবিধান রয়েছে সেই সংবিধানে কি লেখা রয়েছে সেটাও খতিয়ে দেখবেন। এই সব কিছু খতিয়ে দেখে যদি দেখা যায় যে নব তৃণমূল তাদের দাবির সপক্ষে যথেষ্ট প্রমাণ নথি দিতে পারছেন, সবাইকে জড়ো করতে পারছেন এক জায়গায়, তাহলে তাদের হাতেই চলে যাবে তৃণমূল দলটা, এই যে তৃণমূল নামটি এবং তৃণমূল প্রতীকটি। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় তার দলও হারাবেন, তার দলের প্রতীকও হারাবেন। রেলের জমি জট কাটাতে ডেডলাইন, 1 মাসের ডেডলাইন মুখ্যমন্ত্রীর। নবান্নে রেলমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক। 7ই জুলাইয়ের মধ্যে জমি সমস্যা মেটানোর নির্দেশ। 7ই জুলাইয়ের মধ্যে রেলকে জমি দেওয়া হবে, অর্থাৎ জমি জটে আর কোনো রেল প্রকল্প দীর্ঘদিন ধরে আটকে থাকবে না। কথা বলবো, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, আজকে যে রেলমন্ত্রী ঐশ্বনী বৈষ্ণবের সঙ্গে যে বৈঠক হয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, সেই বৈঠকে জেলা শাসকদের 1 মাসের টাইমলাইন দিয়ে দেওয়া হলো। অর্থাৎ আগামী 7ই জুলাইয়ের মধ্যে যে যে রেল প্রকল্পকে কেন্দ্র করে জমি জট রয়েছে সেই জমি জট কাটাতে হবে। রেলমন্ত্রীকে পাশে বসিয়েই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জেলা শাসকদের এই নির্দেশ দেন বলেই সূত্র মারফত জানা যাচ্ছে, এবং তিনি বলে দেন যে তিনি আগেই জানিয়েছিলেন যে একটি ক্যালেন্ডার তৈরি করতে হবে কোথায় কোথায় জমির সমস্যা রয়েছে রেল প্রকল্পগুলি কার্যকরী করতে। কিন্তু আজকের বৈঠকে তারপরে তিনি যে ক্লোজ ডোর বৈঠক করলেন জেলা শাসকদের সঙ্গে, যেখানে রেলের অফিসিয়ালরাও ছিলেন, যেখানে বিধায়করাও ছিলেন, যেখানে জেলা শাসকরা ভার্চুয়ালি উপস্থিত ছিলেন, সেই বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্টত নির্দেশ দিলেন যে আগামী 1 মাসের মধ্যে জমি জট কাটাতে হবে, এবং 7ই জুলাইয়ের মধ্যেই জমি জট কাটিয়ে রেলকে জমি হস্তান্তর করতে হবে। এই নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিয়েছেন বলেই সূত্র মারফত খবর।